প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে গ্রামীণফোন আজকের সংবাদপত্র শুরু করছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনাম আর শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখছি, তারপর আলোচনা শুরু করি। দৈনিক ইত্তেফাক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, নৌকা বনাম ধানের শীষ যুদ্ধে কাঁপছে নারায়ণগঞ্জ। পরশু ভোট, আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার। বাংলাদেশ প্রতিদিন, এবার রাষ্ট্রপতির বিমানে বিপত্তি, দুর্ঘটনা থেকে রক্ষা, অতি গোপনে তদন্ত, কর্মকর্তা বরখাস্ত। মানব জমিন, বিজিবি মাঠে আইভীকে জাপার সমর্থন, সাখাওয়াতের 25 দফা। আমাদের সময়, মিয়ানমারকে আসিয়ানের চাপ, রোহিঙ্গা গণহত্যা বন্ধ করুন। সকালের খবর, আটকে আছে অবিকৃত তরঙ্গের নিলাম, যার বর্তমান বাজার দর 5,000 কোটি টাকা। জয় জয় দিন, নতুন বছরে বই উৎসব নিয়ে সংশয়। আলোকিত বাংলাদেশ, জাতীয় ওষুধ নীতি অনুমোদন। মানব কণ্ঠ, সাংবিধানিক ধারাবাহিকতা চাইবে আওয়ামী লীগ, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ। আমাদের অর্থনীতি, আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীর ক্ষোভ, আমি এটা দেখে ছাড়ব প্রধানমন্ত্রী। দৈনিক দিনকাল, বিএনপি মনোনীত প্রার্থীর 25 দফা ইস্তেহার ঘোষণা। বণিক বার্তা, রিজার্ভের অর্থ চুরি, আতিউর রহমানকে সিআইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদ। দৈনিক সংগ্রাম, রাজপথ নয়, সংলাপের মাধ্যমেই সমাধানের প্রত্যাশা, বঙ্গভবনে বিএনপির বৈঠক নিয়ে নেতিবাচক ভূমিকায় আওয়ামী লীগ। দৈনিক করতোয়া, সারা দেশের দৃষ্টি নারায়ণগঞ্জে। দ্য ইন্ডিপেন্ডেন্ট, প্রাইম মিনিস্টার কনসার্নড ওভার রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স আনরেস্ট। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ চলছে, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেগুলো রয়েছে, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বিষয় রয়েছে, অন্যান্য নানা রকম শিরোনাম রয়েছে গুরুত্বপূর্ণ। তো আমরা যেটি গণমাধ্যমের সংবাদে দেখতে পাচ্ছি, সর্বশেষ যেটি বড় ঘটনা আমাদের গণমাধ্যমে রয়েছে সেটি হচ্ছে তুরস্কের রাশিয়ার অ্যাম্বাসেডারকে গুলি করে হত্যা করেছেন কিছু লোক, এবং তারা হত্যাকাণ্ডের সময় স্লোগান দিয়ে বলছিল যে আলেপ্পোর ঘটনা ভুলে গেলে চলবে না। অর্থাৎ আমরা জানি যে সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করেছে সরকারি বাহিনী এবং আলেপ্পো থেকে তাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। সেই অ্যাকচুয়ালি আমি এই ঘটনাটা নিজে নিউজ রুমে দেখে আসি নাই, এটা ডেফিনেটলি খুব সর্বশেষ ঘটনা আপনার কাছ থেকে মনে হচ্ছে। বাট আমরা তো সিরিয়ার সামগ্রিক চিত্রটা জানি। আমরা তুরস্কের সর্বশেষ পরিস্থিতি যে বিগত মাসগুলো চলছে, সামরিক অভ্যুত্থান থেকে শুরু হয়ে তার আগেও তুরস্কের ভিতরে সমস্যা ছিল, এটা এখন তো ভয়াবহ। মানে তুরস্ক তো একটা ঈর্ষণীয় অর্থনৈতিক সাফল্য, রাজনৈতিক সাফল্য বলা যায়, কিন্তু সেটা যে এত দ্রুত এরকম একটা ধস নামবে, এটা মানে এটা বিস্ময়কর আমাদের কাছে, দুঃখজনক, বিস্ময়কর। মিশরের পরিস্থিতি, ইয়েমেনের পরিস্থিতি, ইরাকের পরিস্থিতি, এটা আনবিলিভেবল। মানে এই অঞ্চলটাতে যে অস্থিরতা, যে বিরোধ, গোষ্ঠীগত, জাতিগত, ধর্মের ভেতরে নানান উপদলের, আমার মাঝে মাঝে চরম হতাশা লাগে। আপনি বোধহয় জানেন, এর মধ্যে সাদ্দাম হোসেনকে যে সেনা কর্মকর্তা ইন্টারোগেট করেছিল গ্রেপ্তারের পরে, আটক হওয়ার পরে, তার একটা বই বেরিয়েছে। এই বইতে তিনি সাদ্দামের সাথে তার কথোপকথনের স্মৃতিচারণ করে একটা মন্তব্য করেছিলেন যে সাদ্দামকে এইভাবে শেষ করে দেওয়া ঠিক হয়নি, সাদ্দাম হোসেনই দরকার ছিল এই রকম বিরোধের রাজনীতিতে, যদিও সাদ্দামের ব্যাপারে তাদের রিজার্ভেশন আছে। এই উপলব্ধি কিন্তু এখন এই লিবিয়ার গাদ্দাফির ব্যাপারেও তাদের হচ্ছে, পশ্চিমাদের হচ্ছে, এবং পশ্চিমারা তাদের নিজস্ব চিন্তা ভাবনা, ধ্যান ধারণা বিভিন্ন দেশে চাপাতে গিয়ে, মানে দ্রুত বাস্তবায়ন করতে গিয়ে এটা ভয়াবহ মানে জাতীয় সংকট তৈরি করে দিচ্ছে, বিপর্যয়কর। এটা কিন্তু বাংলাদেশেরও এখানে
লক্ষ্য করার এবং শিক্ষণীয় বিষয় আছে। বাংলাদেশেও কিন্তু অনেক সময় আমাদের সিভিল সোসাইটির মাধ্যমে পশ্চিমা কিছু ভালো চিন্তা ভাবনা দ্রুত এখানে প্রতিষ্ঠা করার জন্য একটা চেষ্টা হয়। এই চেষ্টাটা সবসময় যে সমর্থনযোগ্য না, এটা যে বাংলাদেশের স্বাভাবিক যে উন্নয়নের গতি প্রবাহ, গণতান্ত্রিক রীতিনীতি, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আস্তে আস্তে শক্তিশালী করার ব্যাপারে সেই জায়গাটাতে ত্বরান্বিত করতে গিয়ে একটা বিপর্যয়কর পরিস্থিতি কিন্তু বাংলাদেশেও তৈরি হতে পারত। আমরা আপাতত সেই পরিস্থিতি থেকে মুক্ত, কিন্তু যখন আমরা এইভাবে দেখি, সিরিয়ার এই ঘটনাটা দেখেন, সর্বশেষ কি হচ্ছে আলেপ্পোতে, মানে তো এখন সরকারি দল জয়ী হয়েছে, তারা বিদ্রোহীদেরকে বের করে দিচ্ছে, ধীরে 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 তারা সরে যাচ্ছে তাদের সেফ জায়গায়। কিন্তু সিরিয়া তো সমস্যার তো সমাধান হয়নি, কতগুলি শহর তারা দখল করতে পেরেছে, কিন্তু সিরিয়ার যে যেটাকে বলে সিভিল ওয়ার, তার সমাধানের কিন্তু কোনো কিছু এখন পর্যন্ত দিতে হয়নি। আমরা জানিও না কবে নাগাদ কি হবে, এবং ভীষণ মন খারাপ হয়ে যায় যে এত রিসোর্সফুল, এত সভ্যতার এই দেশগুলি, ইরাক, লিবিয়া, মিশর, মানে এইভাবে চরম একটা করুণ পরিণতি তারা ভোগ করছে। এবং সবচেয়ে বেশি হচ্ছে সেখানে যে মানবিক বিপর্যয়টা, এই যুদ্ধ, এই মানে গৃহযুদ্ধ বলেন আর যেটাই বলেন, এই যুদ্ধ তো যুদ্ধের জন্য নারী শিশুর যে জীবন, তাদের যে কষ্ট, তাদের যে মৃত্যু, তাদের যে আহত হয়ে চিকিৎসা না পাওয়ার বেদনা, তাদের যে মর্মযাতনা, নিজের দেশ, নিজের শহর, নিজের গ্রাম ছেড়ে কোথায় যাওয়া, অনিশ্চিত জীবন, অপমানজনক জীবন, সমুদ্র পথ পাড়ি দিতে গিয়ে হাজার হাজার, আপনি জানেন যে অভিবাসী হতে চেয়ে নিরাপদ জায়গায় যেতে গিয়ে হাজার হাজার মানুষ 2015 সালে নিহত হয়েছে। এত সংখ্যক আর কোনোদিন এক বছরে হয়নি। তো এইগুলিরই কথা মনে পড়ে। এর জন্য রাশিয়া কতটা দায়ী আমি সেভাবে বলবো না, কিন্তু বিশ্বের প্রধান শক্তিধর দেশগুলোর আমার মনে হয় দায়িত্ব আছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, নর্দার্ন আমেরিকার কানাডা, অস্ট্রেলিয়া, বড় দেশগুলি, জাপান, রাশিয়া, চায়না, আমার মনে হয় সকলে মিলে একটা নতুন উদ্যোগ নেওয়া উচিত যে আমাদের এখানে আর যুদ্ধ নয়, আমরা যাই করি, আমরা গণতান্ত্রিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন কোনোটাই এত নাটকীয় ভাবে অর্জন করার জন্য কিছু চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। এটা যার যার এলাকার জনগোষ্ঠীকে তাদের মতো করে ধীরে ধীরে অ্যাডপ্ট করতে দেওয়াটাই ঠিক হবে। আমরা যে কথা বলছিলাম আমাদের দেশের প্রসঙ্গে, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে এবং বিএনপি ইতিমধ্যে অংশ নিয়েছে, আজ জাতীয় পার্টি যাবে সংলাপ। না, এই রাষ্ট্রপতি বিভিন্ন দলের, অ্যাকচুয়ালি বলতে হবে যে বিএনপিরই এটা প্রস্তাব ছিল, বিএনপি একটা রিটেন প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিল, সুতরাং একভাবে বিএনপির একটা উদ্যোগ সফলতা পেল, এটা তাদের একটা সাফল্য, তাদের একটা জয়ও বলা যায় রাজনৈতিক পদক্ষেপের। তাদের কারণে রাষ্ট্রপতি তাদেরকে স্বীকৃতিটাও দিয়েছেন, বলেছেন যে আপনাদের এই প্রস্তাবের আমার কাজে লাগবে, এই বিষয়ক আলাপ আলোচনা বা আমি যেটা করতে চাই সেখানে এই ইনপুটটা আমাদের কাজে লাগবে। এখন অন্যান্য দলের সাথে আলাপ আলোচনা করে যদি বিএনপি যেরকম করে চাচ্ছে যে একেবারে সবার ঐকমত্যের ভিত্তিতে, তো ঐকমত্য সবার হওয়া, সব দলের হওয়া সম্ভব কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। কিন্তু যেটা হওয়া সম্ভব সেটা হচ্ছে যে সকল দল যদি কিছু কিছু ছাড় দেয় তাহলে এটা সমঝোতা হওয়া সম্ভব। আমি বরং জোর দিব যে আসুন আমরা সকলে গোয়ার্তুমি ছেড়ে সমঝোতার জন্য ঐকমত্য হই, একমত হই, আমরা সবাই একমত হওয়ার জন্য গোয়ার্তুমি না করি, এটাই আমার অনুরোধ থাকবে। আমি আশা করব যে বিএনপি রাষ্ট্রপতির সাথে বৈঠক করে বেরিয়ে যে অনুভূতি ব্যক্ত করেছেন আনন্দের, সফলতার, তারা এই অনুভূতিটা বজায় রাখবেন। তাদের দাবি দেওয়ার যদি অনেকখানি পূরণ নাও হয়
তেমন অবস্থাতেও। আপনি যে কথাটি মাত্র বললেন এটি নিয়ে আমরা দেখেছি অতীতের সংকটগুলো সৃষ্টি হয় যে দাবি দাওয়াগুলো পুরোপুরি। তো এবার আপনি সেই ব্যাপারে আশা বা আশঙ্কা কোনটা কি পরিমাণ? না, আমার তো আশঙ্কা থাকছে, কিন্তু আমার আবার আশাটা এখানে যে মাননীয় প্রধানমন্ত্রীরও একটা কথা খুবই প্রণিধানযোগ্য। তিনি বলেছেন যে আমি আরেকবার একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হোক চাই না। তার মানে তার উপরেও একটা প্রেশার আছে। প্রেশার মানে তার নিজেরই প্রেশার, উনি নিজেই অসন্তুষ্ট যে বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচনে ক্ষমতায় যাওয়া তো আসলে আনন্দদায়ক না, গৌরবের না, এটা তো সেলিব্রেট করা যায় না। এটা হলো মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের উপর এটা হয়তো একটা চাপ। আবার বিএনপির উপর চাপ হচ্ছে একবার নির্বাচনে না গিয়ে এমনিতেই রাজনীতিতে তারা কোণঠাসা হয়েছেন, বিপদের মুখে পড়েছেন, কর্মী নেতারা বিপদগ্রস্ত হয়েছেন, অসহায় হয়েছেন। তো এই জায়গা থেকে যদি বিএনপিকে আবার টেনে তুলতে হয় তাহলে আবার নির্বাচনে আসতে হবে, আরেকবার এই ভুলটা করা যাবে না। তাই আমার কাছে যেহেতু দুই দলের উপরই সম্পূর্ণ ভিন্ন রকম চাপ আছে, একই রকম চাপ না দুই দলের, এই চাপের কারণে আমি আশা করব যে সমঝোতাটা একেবারে মনের মতো না হলেও, পূর্ণাঙ্গ না হলেও সকল পক্ষই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটা আমার একটা দৃঢ় আশাবাদ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন 22 তারিখ এবং প্রচার শেষ হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা নিয়ে কথাবার্তা চলছে, সুষ্ঠু নির্বাচন হওয়া না হওয়া নিয়ে কথাবার্তা চলছে শিরোনামে। নির্বাচন কিন্তু এই পর্যন্ত আমরা কোনো সহিংসতার খবর পাইনি। নির্বাচন কিন্তু মানে এই পর্যন্ত ভালোভাবেই সবকিছু হচ্ছে বলেই প্রতীয়মান। যদিও সেলিনা হায়াত আইভিও মনে করেন যে এটা তৃতীয় কিছুর ওনার আশঙ্কা আছে, তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষের কোনো কারসাজির আশঙ্কা আছে। আবার সাখাওয়াত হোসেন খানেরও আশঙ্কা আছে। তো যেহেতু দুই প্রধান প্রতিদ্বন্দ্বীরই কিছুটা আশঙ্কা আছে, যেহেতু দুই প্রধান প্রতিদ্বন্দ্বী নিজ নিজ দলের একাংশের সমর্থন পাচ্ছেন না, যেহেতু দুই প্রধান প্রতিদ্বন্দ্বীরই ব্যক্তিগত ইমেজ তুলনামূলকভাবে ভালো, যেহেতু দুই প্রধান প্রতিদ্বন্দ্বীরই বলা যায় যে তারা একমত হয়েছেন যে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে একে অপর কাছে যাবেন অভিনন্দন জানাতে, দুইজনই বলেছেন। আমার কাছে তো ভালোই লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো নির্বাচন হবে, সুস্থ নির্বাচন হবে, সম্ভবত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, কেউ জয়ী হবেন, কিন্তু তারা দুইজনই প্রস্তুত নির্বাচনে জয় বা পরাজয় মেনে নিতে। যদিও দুই পক্ষই খুব আগ্রাসীভাবে চেষ্টা করছেন জয়লাভ করার, কিন্তু এটা রাজনীতিতে খুবই বৈধ। আর আমরা এই নির্বাচনের নিরাপত্তা নিয়ে অনেক রকম শিরোনাম দেখেছি এর আগে, সেনা মোতায়েনের দাবি, এমনকি সেলিনা হায়াতের কাছ থেকে আমরা শুনেছি সরকারি দলের প্রার্থী তিনিও একসময় সেনা মোতায়েনের কথা বলেছিলেন। উনি সেনা মোতায়েনের কথা বলেন নাই, উনি বলছেন সেনা মোতায়েন হলেও শি ইজ হ্যাপি, না হলেও অসুবিধা নাই, জনগণই আমার সেনা। বাট ওখানে যেটা হয়েছে যে নির্বাচনটা নিয়ে যত সহিংসতার আশঙ্কা করা হয়েছিল সেভাবে তো কিছু হয় নাই। এখন কথা হলো যে নির্বাচনের দিনটা কেমন হবে, এটাই হলো শেষ। ভালো হলে সব ভালো হবে, তা আমরা আশা করছি যেটা ভালো হবে। আর সেনাবাহিনী না হলেও সেখানে কিন্তু মানে যে পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর যে মোতায়েন হয়েছে বিজেপি সহ, আমি মনে করি এটা প্রয়োজনের তুলনায় বেশি, কম নয়। সুতরাং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ইতিমধ্যে তো ইন্ডিকেশন গুলি পজিটিভ, তারপরে প্রস্তুতিও পর্যাপ্ত। সুতরাং আমি আশা করব নির্বাচনটা সুন্দর পরিবেশই হবে। সুন্দর পরিবেশ যদি কোথাও দুই একটা ব্যতিক্রম হয় সেটা আমাদের মন খারাপ করবে, কিন্তু দেখার বিষয় কতটা হয়। আরেকটা হচ্ছে যে এবার কিন্তু নির্বাচন কমিশন একটু সতর্ক, তারা কিন্তু অনেক বেশি, আমার যতদূর মনে পড়ে 120টা বা 25টা নির্বাচনী কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন। তার মানে তাদের প্রস্তুতি আছে অনেক বেশি নির্বাচনী কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও যেন তারা ম্যানেজ করতে পারেন। আরেকটি সংবাদ রয়েছে, এটি ফলো আপ মূলত, সেটি হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ গতদিন একটি প্রতিবেদন দিয়েছিল যেখানে তারা বলেছিল যে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের কথা, আর শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষকরা তার জবাব দিয়েছেন এবং সেই রিপোর্টের খুব প্রকাশ করে। আপনি কি জানেন জবাবটা কি দিয়েছে শিক্ষক সমিতি? আপনার জানা আছে? তারা কিছু ভর্তির বিধিমালা সম্পর্কেও সেখানে এক ধরনের খসড়া উপস্থাপন করেছেন, কেমন হওয়া উচিত, কি বিধিমালার ভিত্তিতে ভর্তি হওয়া উচিত না হওয়া। প্রথম কথা তারা বলেছে তাদের সঙ্গে কথা না বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমার কাছে এটা ঢালাও ভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টাকা দিলেই হওয়া যায়, এটা আমি জানি না, আপনারও
মানে বিশ্বাস হয় কিনা। এটা কিছু ক্ষেত্রে যদি হয়ে থাকলে থাকতে পারে, কিন্তু আমার জেনারেলি মনে হয়নি। যদি তারা বলতো যে রাজনৈতিক প্রভাবটা বেশি কাজে লাগানো হয়, সেটা অনেকখানি আমি মেনে নিব। কিন্তু একেবারে টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এইরকম একটা মানে গবেষণায় বেরিয়েছে, তার মানে ব্যাপকভাবে এটা প্রচলিত, এইটা আমার একটু বিশ্বাস করতে কষ্ট হয়। তবে বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু নিয়েই নতুন করে ভাবনার সুযোগ আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি, শিক্ষকদের গবেষণার মান, শিক্ষকদের ক্লাসে এবং ছাত্রদের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য পালনের গুণগত মান, এইসব অনেক কিছু নিয়ে আমি মনে করি যে মানে এখানে আলাপ আলোচনা এবং সংস্কার উন্নয়নের স্কোপ আছে। তবে ওই সার্ভেটা আমার সরাসরি মানতে কষ্ট হয়। তবে এগুলি সতর্কবার্তা, আমি এগুলিকে সরাসরি অভিযোগ হিসেবে না নিয়ে বরং যদি একটা দুইটাও ঘটনা এরকম ঘটে থাকে, এই সার্ভের ফলে যদি বিশ্ববিদ্যালয়গুলি সতর্ক হয় এবং ওই একটি দুইটি ঘটনার পুনরাবৃত্তিও যদি তারা ঠেকাতে পারে, আমি মনে করি সেটা আমাদের জন্য ভালো হবে। আরেকটি শিরোনাম কয়েকটি সংবাদপত্রে রয়েছে, আপনার সংবাদপত্রেও সেটি রয়েছে যে তৈরি পোশাক খাতে শ্রমিকদের বিক্ষোভ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষের কথা জানিয়েছেন, এবং আমরা সংবাদের ভেতরে গেলে যেমন দেখতে পাচ্ছি যে সেখানে কারো কোনো উস্কানি আছে কিনা বিষয়টি তিনি খতিয়ে দেখতে বলেছেন। প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীর শঙ্কাটা আমি উড়িয়ে দিব না। বাংলাদেশের গার্মেন্টস শিল্প অবশ্যই ঈর্ষণীয় সফলতা লাভ করেছে। এই ঈর্ষণীয় সফলতা মানেই এখানে কেউ না কেউ ঈর্ষা করে, কেউ না কেউ আমাদের প্রতিদ্বন্দ্বী, কেউ না কেউ আমাদের বাজারটা নিয়ে নিতে চায়। সুতরাং এখানে যদি কোনো ষড়যন্ত্রের আশঙ্কা মাননীয় প্রধানমন্ত্রী করেন, দেশের বাইরের বা বাইরের লোকজন দেশে যদি তাদের মানে রাখেন আর কি, তাদের না মানে যেটা থাকে না যে বাইরের অনেকেরই শত্রু তার নিজের লোক রাখে এখানে আমাদের এখানে অপঘাত ঘটানোর জন্য, তো সেরকম কিছু অসম্ভব না। সুতরাং এই সতর্কতাটা রাখা ভালো। আবার পাশাপাশি আমি বলবো যে শ্রমিকদের যে কোনো দাবিকে আউটরাইট রিজেক্ট না করে প্রতিটি জিনিসই একটু মানে একটু দেখা, মানে এটা একটু এক্সামিন করে দেখা যে এটার মধ্যে কতটা যুক্তিসঙ্গত দাবি আছে, এবং এগুলি নিয়ে ডায়ালগে যাওয়া এবং মানে একেবারে তাৎক্ষণিক না হলেও মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদে এগুলি সমাধানের জন্য আলাপ আলোচনার পথটা প্রশস্ত রাখা, ওয়েলকামিং রাখাটা আমার কাছে ভালো মনে হয়। সুতরাং দুই দিকেই এই বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। আমরা জানি যে তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল কিছুদিন আগে, যেটি দেখা যাচ্ছে যে সেটি আরো বাড়ানোর জন্য তারা এই আন্দোলনটি। এখন দেখেন মানে যেহেতু সরকারি কর্মচারীদের জন্যও একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর বেতন বৃদ্ধির আয়োজন করা হয়, বিশেষত এই লাস্ট অপরচুনিটিতে তো সকলেরই বেতন প্রায় দ্বিগুণ হয়েছে জেনারেলি স্পিকিং। সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডের দাবি আবার নতুন করে উঠেছে। সুতরাং একই সময়ে অন্যান্য লেভেলেও দাবি উঠবে, এটা আমার কাছে খুব অপ্রত্যাশিত না। তবে যে কোনো দাবিরই সুযোগ রয়েছে আলাপ আলোচনার ভিত্তিতে একটু সময় নিয়ে যুক্তিসঙ্গতভাবে এগুলি সমাধান করার, উড়িয়ে না দিয়ে প্রত্যাখ্যান না করে এটা করাটাই আমার মনে হয় ভালো হবে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য জনাব নাঈমুল ইসলাম খান। প্রিয় দর্শক, আপনাদেরও